আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য নিকেতনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আজকে আমরা যারা আমাদের স্বাস্থ্যনীতি তৈরি করেন, যারা বাংলাদেশের স্বাস্থ্যের দেখভাল করেন, তেমন একজনের সঙ্গে কথা বলবো। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনার সঙ্গে বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা কি কি আপনারা ভূমিকা রাখতে পারেন সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এখন টিভির সকল কলাকৌশলী এবং শুভানুদ্দে এবং যারা দর্শক আছেন তাদের সকলকে। স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন বর্তমানে ক্ষমতায় আছেন এবং আপনি তার একজন অংশীজন, সুতরাং আমাদের অভিনন্দন গ্রহণ করুন। একই সঙ্গে জানতে চাচ্ছি যে যেহেতু এখন আপনার দল বাংলাদেশের স্বাস্থ্যের নীতি নির্ধারণ করবেন এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, সুতরাং আপনার দলের ভিশনটা কেমন এই স্বাস্থ্যের ব্যাপারে? পার্টিকুলারলি আমি যদি বলতে চাই, এবার আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যেটি ছিল সবার জন্য স্বাস্থ্য, এই সবার জন্য স্বাস্থ্যকে কিভাবে আপনারা প্রাসঙ্গিক করবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আসলে যেটা আমাদের সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, যে সকলের জন্য যে সুস্বাস্থ্যের যে নিশ্চিত করাটা, সেটি করাটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এবং সেই মূল লক্ষ্যটা আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে এটি আসলে প্রাইমারি লেভেলে এবারে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিতে চাই। এবং প্রাইমারি হেলথ কেয়ার যেটা আছে সেটাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। এবং প্রাইমারি হেলথ কেয়ারের গুরুত্বের উদ্দেশ্য হলো, আপনি যখন প্রাইমারি হেলথ কেয়ারটাকে সম্পূর্ণভাবে ডেভেলপমেন্ট করতে পারবেন, তখন কিন্তু আপনার যে সেকেন্ডারি বা টারশিয়ারি লেভেলে যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু অনেকাংশেই কাটিয়ে ওঠা সম্ভব। কারণ আপনি কি প্রিভেনশনের উপরে, তার মানে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন। তার এই যে প্রিভেনশনের উপরে বেশি গুরুত্ব দিতে গেলে যে সকল পদক্ষেপগুলো যে নেওয়া দরকার, বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলোকে পর্যায়ক্রমে যে বাস্তবায়ন করা, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম থেকেই সেটি কিন্তু আমরা বলে এসেছিলাম। আমাদের যে 31 দফা কিংবা নির্বাচনী ম্যানিফেস্টো, সেগুলোতে আমরা পরবর্তী কিন্তু ডিক্লেয়ার করেছি। এবং সেই 31 দফা আপনি দেখবেন যে সেখানে কিন্তু বলা হয়েছে যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, সেটিকে ডেভেলপমেন্ট করতে হলে যে সকলের জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে কিন্তু বলা আছে যে ন্যাশনাল হেলথ সার্ভিসের আদলে কিভাবে সকলের জন্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করা যায় সেটি কিন্তু বলা আছে সেখানে। এবং সেখানে কিন্তু এরকমও বলা আছে যে হেলথ কার্ডের মাধ্যমে কিভাবে সেটিকে সুনিশ্চিত করা যায় সেটিও কিন্তু বলা আছে। এবং আরও বলা আছে যে কতটুকু মানুষের আউট এক্সপেন্ডিচারটাকে কমিয়ে নিয়ে আসা যায়। এবং আপনি জানেন যে বাংলাদেশের যে আউট এক্সপেন্ডিচার খরচ, সেটি কিন্তু 70-এর উপরে। এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেকাংশে খরচটাই তাকে নিজস্ব বেয়ার করতে হয়। সেটাকে কীভাবে কমিয়ে নিয়ে আসা যায়, মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থাটাকে সহজলভ্য করা যায় এবং ডোর টু ডোর পৌঁছে দেওয়া যায়, মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু সেই সময়কার যে 31 দফা কিংবা পরবর্তীতে নির্বাচনী ম্যানিফেস্টোতে আরও ডিটেলসভাবে কথা এসেছে, সে ব্যাপারে কিন্তু আপনার নির্বাচনী ম্যানিফেস্টোগুলো সেগুলো দেখেছেন। সুতরাং এই ব্যাপারে করতে গেলে আসলে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে যখন আপনি ডেভেলপমেন্ট করতে যাবেন, তখন আপনাকে ওইখানে পর্যাপ্ত জনবল নিয়োগ করতে হবে। এবং শুধু জনবল নিয়োগ করাই না, সেখানে আপনাকে দেখা যাবে যে বাজেটের যে অংশটা একটা বড় অংশ, এবং সেখানে দেখা যাচ্ছে যে বর্তমানে যে আমাদের দেশে বাংলাদেশে যে বাজেটের জিডিপির প্রায় দেখা যাচ্ছে যে 0.7 থেকে 0.82 এরকম একটু ইসে থাকে যে বাজেটের বরাদ্দ থাকে সেখানে, কিন্তু স্বাস্থ্য খাতে সেখানে কিন্তু আমাদের উচ্চ বিলাসী চিন্তাভাবনা আছে। যেমন কীরকম, সেখানে আমাদের বলা আছে যে আমরা জিডিপির 5% পর্যন্ত এখানে স্বাস্থ্য খাতে আমরা করতে চাই, জিডিপি 5% আমরা সেখানে নিয়োগ করতে চাই। তাহলে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু সেই একই কথা বলেন। তাহলে আমাদের যে 5% নিয়োগ করাটা, দিস ইজ ভেরি মাচ চ্যালেঞ্জিং, হয়তো সেটা আপনি জানেন যে সেইটাকে আমরা আমরা পর্যায়ক্রমে কীভাবে সেটাকে করা যেতে পারে সেই ব্যাপারে কিন্তু আমাদের প্রস্তাবনা আছে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেও থেকে আপনি জানেন যে আমরা স্বাস্থ্য সংস্কার কমিশনে যে প্রস্তাবনাটা দিয়েছিলাম যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী কী ধরনের পরিকল্পনা নিয়ে আমরা আগাতে পারি, সেই পরিকল্পনাগুলো কিন্তু আমরা সবসময় দিয়েছি। এবং সেখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সবসময় যে আন্দোলন সংগ্রাম করেছে, তার পাশাপাশি কিন্তু গঠনমূলক কাজগুলো করেছে। এবং আমরা কীভাবে সরকারে আসলে সরকার কীভাবে পরিচালনা করতে হয় সেই জন্যই কিন্তু আমরা সেটা কাজ করেছি। এবং যার কারণে কিন্তু এই দেশের মাটিতে পাড়া দিয়েই কিন্তু আমাদের দলের যে বর্তমান চেয়ারপারসন বা প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু বলেছিলেন যে উই হ্যাভ এ প্ল্যান। তার মাইন্ডটি কি? তার মাইন্ডটি হলো সে প্রথম থেকেই কিন্তু সেটি নিয়ে কাজ করেছেন এবং সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদেরকে ট্রেন্ড আপ করেছেন।
আমাদেরকে ট্রেন্ড আপ করে তুলেছেন যে কিভাবে এটাকে নিয়ে কাজ করা যায়, কিভাবে বাইরের সাথে কোলাবোরেশন নিয়ে কাজ করা যায়। সেই জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন যেমন বিদেশ থেকে অনেকেই এসেছেন, সেখানে আমরা কিন্তু জয়েন্টলি কোলাবোরেটলি কিন্তু তাদের সাথে মিটিং করেছি এবং তাদের সাথে কাজ করেছি যে কীভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে, বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢালাওভাবে সাজিয়ে সেটি মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যাপারে কিন্তু আমরা কাজ করেছি সবসময়। থ্যাংক ইউ স্যার। কিন্তু আমরা একটা প্রাকৃতিক প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি। আপনারা অনেক উৎসাহ নিয়ে এগিয়ে এসেছেন, আমরা দেখতে পেরেছি যে আপনাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই, যথেষ্ট প্ল্যান করে এবং অনেক বলবো রিসার্চ করে আপনাদের ম্যানিফেস্টোটি তৈরি করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে আপনার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই একেবারে আমরা বলবো যে বিনা মেঘে বজ্রপাতের মতো আমাদের দেশে হামের একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, মানুষের মাঝে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনি নিজেও ঢাকার বাইরে আমরা দেখেছি আপনি রাজশাহীতে গিয়ে পরিদর্শন করে এসেছেন। তো স্যার এখন তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন? এখন আমাদের সমস্ত টাইম এনার্জি কেমন যেন হামের দিকে চলে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন সমস্ত প্রতিষ্ঠানের ছুটি বাতিল করা হয়েছে এবং সাপ্লিমেন্টারি ভ্যাকসিনেশন শুরু হচ্ছে আগামীকাল থেকে। তো পরিস্থিতিটা কতটা ভয়াবহ বা মানুষের আতঙ্কিত হবার মতো ব্যাপার আছে কিনা, আপনি স্যার কি বলবেন? আপনার মূল্যায়নটা জানতে চাই। আপনি সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। দেখেন, আসলে আপনি যখন সরকারে থাকবেন তখন সরকারে থাকলে সবসময় যে আপনার সুসময় যাবে ব্যাপারটা কিন্তু তা নয়। সেখানে বিভিন্ন ধরনের ক্রাইসিস হবে, সেই ক্রাইসিসকে কাটিয়ে উঠতে পারাটাই হলো একটি সরকারের সবচেয়ে বড় সার্থকতা। তাহলে আপনি এখন যে হামের প্রাদুর্ভাবটি হয়েছে সেটি কিন্তু এরকম না যে বিএনপি সরকার মাত্র এসেছে 1 মাসে, একটু সময় বেশি ধরে, এবং সেটি কিন্তু প্রাদুর্ভাবটা যখন শুরু হয়েছে সেটি কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে এই বছরের জানুয়ারিতে রোহিঙ্গা ক্যাম্পে 4 জানুয়ারি প্রথম কেসটি কিন্তু হামের উপরে ধরা পড়ে, এবং সেখানে কিন্তু সেটি ধরা পড়ার পরে সেটি কিন্তু কিভাবে এই জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, আজকে মার্চ হয়ে এপ্রিলে চলে আসছি আমরা। তাহলে কিভাবে সেটি ঢাকা সহ আরও 7টি অঞ্চলে এটি প্রাদুর্ভাব হয়েছে, সেটি তাহলে কীভাবে হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন কেন এই সমস্যাটি হলো। আমি যখন রাজশাহীতে গেলাম তখন রাজশাহীতে কিন্তু একটি প্রশ্ন উঠল যে রাজশাহীতে বিনা চিকিৎসায় প্রায় 33 জন শিশু মারা গিয়েছেন এবং তারা হামে আক্রান্ত হয়ে অনেকের ধারণা ছিল। কিন্তু আমি যখন ওইখানে ভিজিটে যাই তখন যে দেখলাম যে ওইখানে মিজেলস কর্নার আছে আলাদা, এবং সেখানে চিকিৎসার ব্যবস্থা আছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তখন আমি পেডিয়াট্রিক্সের যে হেড, শিশু বিভাগের যে হেড, তার সাথে কথা বললাম এবং তিনি কিন্তু সাংবাদিকদের সামনেই তিনি কিন্তু সংবাদ সম্মেলন যেটা আমি করেছি সেখানে কিন্তু তিনি তার প্রশ্নের উত্তর রেখেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে এই 32 জন বা 29 জন যেটা সে বলেছিলেন যে শিশুর মতো মারা গিয়েছেন, তার মধ্যে কিন্তু একজন শিশুও হামে আক্রান্ত হয়ে মারা যায়নি, এবং তারা কিন্তু সন্দেহভাজন হিসেবে মনে হচ্ছিল যে তারা মনে হয় হামে আক্রান্ত হয়ে, কিন্তু তারা অন্য রোগে মারা গিয়েছেন, সেটি সত্য, কিন্তু তারা হামে আক্রান্ত ছিলেন না। তাহলে প্রপারলি ডায়াগনোসিস করা এবং কেন এটি হলো। এবং আপনি দেখেন যে আজকে বেশ কিছুদিন যাবত আমরা শুনছি যে, এবং আমরা যে ওইখানে যে কিন্তু আমি নিজেও বলেছি যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় যে ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা, সেই জটিলতার কারণেই কিন্তু হামের ভ্যাকসিনটি কিন্তু দেওয়া হয়নি, এবং আমরা যে MR1 MR2 দিয়ে থাকি যে 9 মান্থ এবং 15 মান্থে, সেই ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা কিন্তু ঠিকমতো হয়নি। তবে এর চেয়েও কিন্তু একটি অশনির সংকেত, সেটি হলো আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নারী ও শিশু নির্যাতিত যে সেল আছে, নিপীড়ন নির্যাতিত সেল, স্বাস্থ্য এবং আইনি সহায়তা সেল, সেখান থেকে আমরা একটা রাউন্ড টেবিল বৈঠক করেছি। সেই রাউন্ড টেবিল বৈঠকে কথা উঠে এসেছে যে 6 মাস কিংবা 4 মাসে কিন্তু একটি বাচ্চা মিজেলস আক্রান্ত হওয়ার কথা, যেটি সাধারণত হওয়ার কথা ছিল না। তার মানে কি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যে আমাদের একটি প্রক্রিয়া চলছিল সেটিও হয়তো বা ব্যাহত হয়েছে, যার কারণে কিন্তু আজকে 9 মাসের নিচের বাচ্চারাও কিন্তু এখানে আক্রান্ত হচ্ছেন। তাই আমি মনে করি যে সরকার ঠিকই পদক্ষেপ নিয়েছেন, এবং সরকার কিন্তু আপনি দেখেন যে তার স্বাস্থ্যকর্মীদের ছুটি কিন্তু বাতিল করেছেন, যেটি জরুরি প্রয়োজন হয়, এবং যেটি কিন্তু সরকার কিন্তু বলেছেন যে তারা মিজেলস ক্যাম্প করবেন, তারা ভ্যাকসিন ক্যাম্প করবেন, ভ্যাকসিনেশন ক্যাম্প করবেন। এই ভ্যাকসিনেশন ক্যাম্পের সুবিধাটা হলো আপনি যে রুটিনলি যেটা দেন যে 9 মান্থ এবং 15 মান্থে, সেখানে কিন্তু আপনি 6 মাসে এবং 10 বছরের শিশুকে কিন্তু আপনি ভ্যাকসিনেশন করতে পারছেন, কিন্তু ভ্যাকসিনেশন করলেই কিন্তু এই সমস্যার সমাধান হবে না। কারণ আপনি ভ্যাকসিনেশন দিচ্ছেন, ফার্স্ট ভ্যাকসিন দিলে আপনার যেই পরিমাণ
ইমিউনাইজেশন ডেভেলপ করে সেটা কিন্তু 100% নয়। আপনি কিন্তু MR2 এর সময় আমরা যখন সেকেন্ড ভ্যাকসিনেশন দিই সেখানে কিন্তু আপনার ভ্যাকসিনেশনের কার্যকারিতা হয় 95%। তাহলে আপনি প্রথম অংশে যেটি দিলেন তাতেই যে আপনি পুরোপুরি মিজেলস দূর হয়ে যাবে এই ধরনের ধারণা করাটা কিন্তু সঠিক নয়। এবং আমি মনে করি যে জনমনে যারা আতঙ্ক তৈরি করেন এবং এই ধরনের আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি মিজেলস হয়েছে, প্রপারলি ডায়াগনোসিস হচ্ছে, আইসোলেশন করে ফেলেন। কারণ আপনি যদি আইসোলেশন না করেন, আমি যে কথাটি আপনাকে প্রথমেই বলেছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তাহলে আপনি যদি তাকে যদি প্রথমেই যদি আপনি আইসোলেশন করতে পারেন, কারণ আপনি জানেন যে হাম একটু অত্যন্ত সংক্রামক আছে এবং একজন থেকে এটি দেখা যাচ্ছে 12 থেকে 18 জনকে এটি ইনফেক্টেড করতে পারে। তাহলে এই 12 থেকে 18 জনকে ইনফেক্টেড করবে, সেটি যদি না করার জন্য আপনি প্রথমে যদি তাকে আইসোলেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার হামের এই প্রাদুর্ভাবটি কিন্তু অনেকাংশে কমে যাবে। এবং সেখানে কিন্তু আপনি যদি আরও ভ্যাকসিনেশন প্রক্রিয়াটি কিন্তু আপনি সুন্দরভাবে তারা যেটা বলেছেন যে এটা যদি চালু করতে পারেন তাহলে কিন্তু আপনার সম্ভব হবে এই যে হামের যে প্রাদুর্ভাবটা সেটাকে অনেকাংশে কিন্তু কন্ট্রোল করা। এবং এখানে অবশ্যই আমি মনে করব যে আমাদের যারা সমাজের যারা সোশ্যাল ওয়ার্ক করেন তাদের একটি দায়িত্ব আছে এবং বিশেষ দায়িত্ব আছে এই মিডিয়াগুলো। এবং মিডিয়াগুলো যদি তারা যদি প্রচার করেন যে এটিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং কারা ভ্যাকসিন নেবে, কিভাবে তারা ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা করবেন। এবং শুধু এখানে আমি ভ্যাকসিন ক্যাম্প করলাম, কিন্তু ভ্যাকসিনেশন ক্যাম্প করে তাদেরকে প্রপার তদারকি করতে হবে যে ভ্যাকসিনেশন ক্যাম্পে প্রপারলি ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে কিনা, প্রপার ওয়েতে দেওয়া হচ্ছে কিনা এবং কারা দিচ্ছে। এবং আমি স্বাস্থ্যকর্মী ভাইয়েরা, বিশেষ করে স্বাস্থ্যকর্মী ভাইয়েরাও কিন্তু দীর্ঘদিন যাবত একটা আন্দোলন করছিলেন এবং তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে এই ধরনের আন্দোলন এখন আর করা যাবে না। কারণ এই ধরনের আন্দোলন করে আপনি যদি এখন জনগণের মধ্যে যদি আস্থাহীনতায় আপনি ভোগেন তাহলে আপনাকে কিন্তু জনগণ কিন্তু আস্থাহীনতায় নিয়ে আসবে। সুতরাং মানুষের সমাজের জন্য এই মুহূর্তে একটি ক্রাইসিস হয়েছে, সেদিকে ওভারকাম করার জন্য আপনি সরকারের সাথে আলোচনা করবেন এবং সরকারও এই ব্যাপারে এগিয়ে আসা উচিত, আন্তরিক হওয়া উচিত এইসব সকল স্বাস্থ্যকর্মীদের ব্যাপারে এবং তারা যেন ভ্যাকসিনেশন প্রক্রিয়াটাকে তারা যেন সফল করেন। তাহলেই সম্ভব হবে যে হামের যে প্রাদুর্ভাব হয়েছে সেটাকে আমরা কাটিয়ে ওঠা। থ্যাংক ইউ স্যার। আমাদের একটা বিরতির সময় এসেছে, আমরা ছোট্ট একটা বিরতির পরে ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর আরোগ্য নিকেতনে। স্যার, আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের সবচাইতে যে সমস্ত খুব ক্যাচি আপনাদের কমিটমেন্ট ছিল, তার মধ্যে একটা রেভলিউশনারি কমিটমেন্ট আপনাদের ছিল, সেটা হচ্ছে 5% আপনারা ইনভেস্ট করবেন, জিডিপির 5% আপনারা স্বাস্থ্য খাতে ইনভেস্ট করবেন। বাংলাদেশে কারেন্টলি সেটা 1%-এরও নিচে। এই যে ব্যাপক ইনভেস্টমেন্ট আপনারা স্বাস্থ্য খাতে করার ইচ্ছা পোষণ করছেন, এটা কি স্যার বাস্তবসম্মত? আর যদি করতেও চান, কি কি চ্যালেঞ্জ আছে বলে মনে করেন? দেখেন, আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে এটি কিন্তু একবারে করা সম্ভব নয় এবং একবারে মানে করাটা সেখানে কতটুকু সরকারের সার্থকতা থাকবে সেটি কিন্তু চিন্তার ব্যাপার আছে। আমি বলছি এটা পর্যায়ক্রমে আপনাকে বাস্তবায়ন করতে হবে এবং পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে গেলে আপনি কিন্তু সেটি সম্ভব। কেন সম্ভব? যে আপনি যে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় একটি প্রবলেম হলো স্বাস্থ্য খাতের দুর্নীতি। আপনি যদি স্বাস্থ্য খাতের দুর্নীতিকে রোধ করতে পারেন, কারণ স্বাস্থ্য খাতের দুর্নীতি, আপনার যে অপচয় যেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই মনে আছে যে ফরিদপুর মেডিকেল কলেজের পর্দা ক্রয় করতে গিয়ে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, কিংবা বালিশ ক্রয় করতে গিয়ে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, কিংবা সরারদি মেডিকেল কলেজে MRI মেশিন কিনে বৃষ্টিতে ভিজছিল, সেটা ফেলে রেখেছেন বাইরে, কিন্তু সেটা ইউজ হয়নি। তার মানে এই অপচয় কিংবা দুর্নীতি এগুলোকে যদি আপনি রোধ করতে পারেন তাহলেই কিন্তু আপনার সম্ভব হবে এই ধরনের প্রজেক্টকে বাস্তবায়ন করা। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে করোনাকালীন সময়ে কিভাবে দুর্নীতি হয়েছে। আপনি যে দামে ক্রয় করার কথা সেটি কিন্তু সেই দামে ক্রয় করতে পারেনি, কারণ সরকার কিন্তু শুধু বলেনি যে 5% জিডিপির 5% স্বাস্থ্য খাতে দেবে। সরকার কিন্তু এটিও বলেছেন দুর্নীতিতে আমরা জিরো টলারেন্স। তার মানেটা কি? দুর্নীতি যে জিরো টলারেন্স, সেটি যদি আপনি সরকারের এই স্বাস্থ্য খাতে আপনি যদি জিরো টলারেন্স দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার সম্ভব হবে এই স্বাস্থ্য খাতের এই যে তার যে চিন্তা ভাবনা সেটাকে বাস্তবায়ন করা। এবং আমি মনে করি অবশ্যই যে একজন ডাক্তারকে তার পদোন্নতি কিংবা তার পদায়নের জন্য যে ঘুষ দিতে হয়, মারাত্মক অপরাধ, এবং সেগুলোকে যদি আপনি রোধ করতে পারেন, যেটি আমরা শুনেছি যে একজন প্রফেসরকে 8 লাখ 10 লাখ টাকা দিয়ে তার পদোন্নতি নিতে হচ্ছে এক এক সময়, আমরা শুনেছি সেটি। তো এই ধরনের ক্ষেত্রে যদি আপনার এগুলোকে রোধ করতে পারেন, তার যে
পোস্টিং বা তার পদায়নের জন্য, যদি তার পদোন্নতির জন্য এই ধরনের সমস্যাগুলোকে যদি আপনি ওভারকাম করতে পারেন, তাহলে কিন্তু একটি বড় অংশের বাজেট কিন্তু আপনি এখান থেকে আপনি রক্ষা হবে। এবং আপনাকে দেখতে হবে যে আমাদের যে ট্যাক্স বা ভ্যাট আমরা যেটি দেই, সেই ট্যাক্স, কারণ আপনি কি এই জিডিপির 5% আপনি দিচ্ছেন কার জন্য? জনগণের জন্য। সুতরাং জনগণকেও যদি আপনার তার ট্যাক্স এবং ভ্যাটের আওতাধীন নিয়ে আসতে পারেন, এবং তাকে যদি সঠিক ট্যাক্স, কাউকে হয়রানি না করে, কাউকে হয়রানি করা যাবে না, এবং তাকে যদি আপনি ট্যাক্সের আওতায় নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে যে রেভিনিউ মানিটা আসবেন, সেই মানিটাও কিন্তু আপনার এই স্বাস্থ্য খাতে কিন্তু আপনি ব্যয় করবেন। কারণ আপনি যখন জিডিপি 5% এখানে দিবেন, তার মানে অন্য খাতকে সেখান থেকে কমিয়ে নিয়ে আসতে হবে। যেমন স্যার, যদি এই ক্ষেত্রে কর্মসংস্থান যদি কমে যায় বা মানুষের খাবার কেনার খরচ সেখানে যদি কাট হয়ে যায়, তাহলে কি আমরা শুধু স্বাস্থ্য রক্ষা করে আগাতে পারবো? না, আপনি দেখেন, আপনি যখন স্বাস্থ্য, আপনার সুস্বাস্থ্য থাকবে, আপনি যখন স্বাস্থ্য খাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবেন, তখন কিন্তু আপনার খরচ কিন্তু অনেক বেশি কমে যাবে। যেরকম যে স্বাস্থ্য আপনার ভালো আছে মিন্স আপনার যে ওষুধ ক্রয় করতে হবে না, ওষুধের পরিমাণটা আপনার কমে যাবে, আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই খরচটা কমে যাবে। তাহলে এই সকল সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার, এবং আপনার আউট এক্সপেন্ডিচার যে ব্যয়টা হচ্ছে, সেই ব্যয়টা কিন্তু আপনার কমে যাচ্ছে, প্রোডাক্টিভিটি আপনার বেড়ে যাচ্ছে। তাহলে আপনি যদি জিডিপি 5% যদি আপনি সেখানে ব্যয়ও করেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু আপনার ট্যাক্সও যদি আপনি সেখানে দেন, কারণ আপনি যে বিদেশে যে আপনি ধরেন যে আজকে ইউকেতে বলেন যে আমরা যে বলেছি যে ইউকের মডেলে আমরা স্বাস্থ্য ব্যবস্থা ডেভেলপমেন্ট করতে চাই, সেখানে তারা জিডিপির কত % দিচ্ছে? তারা কিন্তু সেখানে কিন্তু তারা যে পরিমাণ খরচ করছেন, সেই খরচটা করছেন কার টাকা? সেটা কিন্তু পাবলিকের টাকাটাই, পাবলিকের ট্যাক্সের টাকাই কিন্তু আপনি খরচ করছেন। সেই টাকাটা যদি অপচয় না করে এবং দুর্নীতিকে রোধ করে যদি আপনি সেটি করতে পারেন, তাহলে কিন্তু সম্ভব হবে এই জিডিপির যে 5% যেটা আমরা বলেছি সেটাকে বাস্তবায়ন করা। এবং যদি সেখানে আপনার অন্যান্য যে এই ব্যাপারে বিশেষ করে যারা অর্থনীতিবিদ আছেন এবং যারা পরিকল্পনাবিদ আছেন, যারা এগুলোকে নিয়ে করেন, তাদের সাথে সমন্বয় করে যদি এটাকে করা যায়, তাহলে অবশ্যই সম্ভব হবে এটিকে বাস্তবায়ন করা। আমরা বিশ্বাস করি যে নিশ্চয়ই যথেষ্ট হোমওয়ার্ক করেই এই কমিটমেন্টটা করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। আরেকটা ক্যাচি আপনাদের কমিটমেন্ট হচ্ছে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা। আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে কিছুদিন আগে এটা বলতে শুনেছি, উনি বেশ দৃঢ়তার সঙ্গেই বলেছেন। এবং ডেফিনেটলি আমাদের বর্তমান যে অবস্থা, সেখানে কিন্তু এই 1 লক্ষ স্বাস্থ্যকর্মী মানে আমাদের কর্মসংস্থানের একটা ব্যাপক সুযোগ থাকবে। তো স্যার, এই বিষয়ে আপনার কাছে আমার কিছু জানবার আছে। আমরা আরেকটা বিরতির সময় এসেছি, আমি বিরতির পরে এসে আপনার কাছ থেকে জানবো। দর্শক, ফিরে আসলাম আরেকটা বিরতির পর। এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য নিকেতনে, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। স্যার, আমরা যে প্রসঙ্গে ছিলাম, এই যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার ব্যাপারটা, এর মধ্যে স্যার ডাক্তার থাকবে কি বা নার্স থাকবে কি, নাকি সবাই শুধু মাঠকর্মী হবেন? দেখেন, আপনি ঠিকই বলেছেন যে এটি একটু কনফিউশন রয়ে গেছে। আমি বলছি না যে বাংলাদেশে পর্যাপ্ত ডাক্তার আছে বা বাংলাদেশে পর্যাপ্ত নার্স আছে, সেটি বলছি না। তবে এটি কিন্তু স্বাস্থ্যকর্মী যারা বিভিন্ন ইসের সাথে জড়িত, যেমন আপনি ধরেন যে টেকনোলজিক্যাল যারা টেকনিশিয়ান হিসেবে কাজ করেন কিংবা মাঠকর্মী হিসেবে থাকবেন, তারা কিন্তু সেটাকে বাস্তবায়ন করবেন। এরা কিন্তু ডাক্তার নয় কিংবা নার্স নয়। তো এই স্বাস্থ্যকর্মীরা যারা নিয়োগ দেবেন, তার মধ্যে বলা হয়েছে যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মীর ভিতরে 80% থাকবে শুধু আপনার নারী। কিন্তু আমরা বলেছি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা বলেছি, বা আমাদের দলের চেয়ারপারসন কিন্তু সেটি বলেছেন যে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। তো সেই কর্মসংস্থানের ব্যবস্থার মধ্যে কিন্তু একসাথে কিন্তু দুটি প্রক্রিয়া হচ্ছে। আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, আবার স্বাস্থ্য খাতকেও আপনি ডেভেলপমেন্ট করছেন। তাহলে এই যে স্বাস্থ্যকর্মীদের যে নিয়োগ দেওয়াটা হবে, তাদের কাজটা কি? তাদেরকে কিন্তু বলা হয়েছে যে তাদেরকে প্রপারলি ট্রেন্ড আপ করে এবং তাদেরকে যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্কে তাদেরকে একটি ধারণা দিয়ে তাদেরকে মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ দেওয়া হবে। এবং তারা কিন্তু বাড়ি বাড়ি যে একটা রুগী কী সমস্যা, একটা মানুষের কী সমস্যা, আমরা যেমন আগে দেখেছেন যে আপনারা আমরা একটা উঠান বৈঠক করি, তাই সেই ধরনের কাজগুলো কিন্তু এই স্বাস্থ্যকর্মীরা কিন্তু করবেন। এবং সেখানে তারা তাদের প্রপার হিস্ট্রি নিয়ে, এবং আমরা কিন্তু এটাও বলেছি যে ডাটার মধ্যে নিয়ে আসা, এবং তাদেরকে যদি পর্যাপ্ত ট্রেন্ড আপ করে তাদেরকে যে আমাদের একটা ডাটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, সেটাকে যদি করা যায়, তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটাকে কিন্তু আরও ডেভেলপমেন্ট, আপনি আরও জবাবদিহিতার মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন। এবং একজন মানুষ যখন তার রেফারেল সিস্টেমে যখন
ধরেন আপনার কাছে আসলো, আপনি যদি তার একটি ডাটা থাকে, সেই ডাটাতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি জানতে পারবেন যে সে কী কী রোগে ভুগছেন বা তার কী সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমানে কী সমস্যা। তাহলে কিন্তু চিকিৎসাটাও কিন্তু সঠিক হবে এবং নির্ভুল হবে এবং সেখানে কিন্তু চিকিৎসাটা সহজ হয়ে যাবে। সেই জন্য তাদেরও উচিত হবে যে এই ধরনের পর্যাপ্ত ট্রেন্ড আপ করে তাদেরকে সেখানে কিন্তু নিয়োগ দেওয়া। থ্যাংক ইউ স্যার। এই প্রসঙ্গে একটু জেনে রাখি যে এই যে মাঠকর্মীর কথাটা বলা হচ্ছে, আমাদের তো এক্সিস্টিং কিছু মাঠকর্মী আছে, যেমন আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, আমাদের সিএইচসিপি আছে, তারপরে আছে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। তো আমরা শুনতে পাচ্ছি যে এগুলোকে মার্জ করে একটা সার্ভিস করা হবে। সেই ক্ষেত্রে স্যার এই যে সংশ্লিষ্ট সার্ভিসে যারা আছেন সেইখানে কোনো রকম অসন্তোষ তৈরি হওয়ার সুযোগ আছে কিনা, বা আপনারা সেই সমস্ত যেই সংস্থাগুলো আছে, অর্থাৎ এই স্বাস্থ্যকর্মী, সিএইচসিপি যারা আছে, কমিউনিটি স্বাস্থ্যকর্মী বা এই পরিবার পরিকল্পনা কর্মী, সবার সঙ্গে কি স্যার আপনাদের সেই আয়োজন কি হয়েছে স্যার? দেখেন, এই ব্যাপারে তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং স্টেক হোল্ডারদের সাথে কিন্তু আমরা রিপ্রেজেন্টেটিভ যারা বিভিন্ন ইস্যুতে কাজ করেন তাদের সাথে আমাদের ওইভাবে কথা হয়েছে এবং তারা কিন্তু এই ব্যাপারে যখন সমন্বয় করে আপনি কাজ করবেন, আপনি যদি একটা কমিউনিটি হেলথ ওয়ার্কারকে আপনি বাদ দিতে পারেন না, তারা তো কাজ করছেন, এক্সিস্টিং, তারা দে আর ওয়ার্কিং, তাদের অভিজ্ঞতাটা কিন্তু নতুন যারা নিয়োগ পাবেন তার চেয়েও কিন্তু তার অভিজ্ঞতাটা কিন্তু আরও বেশি। তো সুতরাং এদেরকে সমন্বয় করে যখন আপনি কাজটা করবেন তখন কিন্তু আমি মনে করি এই ধরনের কোনো অসন্তোষ থাকার কথা নয় এবং তারা যখন সমন্বয় করে যদি তারা কাজগুলো করেন, কারণ আমাদের তো একটা এক্সিস্টিং হেলথ সিস্টেম ব্যবস্থা আছেই, সেখানে আপনি সেটাকে ডেভেলপ করতে চাচ্ছেন, আপনি যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে আরও ডেভেলপ করে আপনি মানুষের দোরগোড়ার স্বাস্থ্য ব্যবস্থাকে পৌঁছে দিতে চাচ্ছেন। মানে সেই এক্সিস্টিং স্বাস্থ্য ব্যবস্থাকে সবাইকে সমন্বয় করে আপনি এটাকে করতে হবে, কাউকে বাদ দিয়ে কাউকে মানে উঁচু নিচু ভেদাভেদ করে সেভাবে যদি আপনি যখন যাবেন করতে তখন কিন্তু কাজগুলোকে প্রপার লইলেও হবে না। এবং সে ব্যাপারে আমাদের যারা নীতি নির্ধারকরা আছেন এবং সে ব্যাপারে কিন্তু যার যার দায়িত্ব থেকে কিন্তু বিভিন্নভাবে কথা হয়েছে এবং সেখানে এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো অসন্তোষ বা কোনো আন্দোলন কিন্তু আপনি দেখেননি এবং তারা কিন্তু সেটা চেয়েছে এবং তারাও চাচ্ছেন। যেমন একটু অনেকের ধারণা ছিল যে কমিউনিটি হেলথ ওয়ার্কের সিস্টেমটাকে কি বন্ধ করে দিবে কিনা, না, এটা তো খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। এবং কিন্তু দেখেন কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে কোনো সিস্টেমকে কিন্তু বন্ধ করা হবে না এবং তাদেরকে তাদের এক্সিস্টিং জায়গায় রেখেই তারা তাদের কাজ করবে। সুতরাং এখানে মানে আশ্বস্ত হওয়ার ব্যাপার হলো এটি যে কাউকে কোন সময়কে নিয়োগ পেল বা কি কারণে হলো সেটাকে বাদ দিয়ে এই রাজনৈতিক বিবেচনা, টোটালি রাজনৈতিক বিবেচনার বাইরে রেখেই তাদেরকে তাদের বর্তমানে এক্সিস্টিং অবস্থায় রেখেই তাদেরকে এগিয়ে এসে মানুষের সেবারমূলক কাজ করার জন্য তাদেরকে আরও আগ্রহী করে তোলা, এটাই হলো এই সরকারের কাজ। অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতির সময় এসছে, বিরতির পরে ফিরছি স্যার। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর আরোগ্য নিকেতনে এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। স্যার, এইবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনের বিজয়ে একটা ট্রাম্প কার্ড বা গেম চেঞ্জার ছিল হচ্ছে ফ্যামিলি কার্ড, এবং তার সঙ্গে যেটা সর্বোচ্চ উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে হেলথ কার্ড। স্যার, কবে নাগাদ আমরা এই হেলথ কার্ড পেতে পারি এবং এই হেলথ কার্ডের মাধ্যমে কি কি সুবিধা নিশ্চিত করা হবে? দেখেন, আপনি দেখেছেন যে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা কিন্তু বলেছি যে কার্ড দেখিয়ে যেটা বলা হয়েছিল যে নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় আমি নিজেও ছিলাম সেই নির্বাচনী ক্যাম্পগুলোতে এবং সেখানে কিন্তু একটা আকর্ষণীয় দিক ছিল যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই ধরনের কার্ডগুলোকে একটা আকর্ষণীয় ব্যাপার ছিল। মানুষ জানতে চেয়েছে বারবার যে এটা কীভাবে তারা বাস্তবায়ন করবেন এবং আমরা কি আদৌ বাস্তবায়ন করতে পারবো কিনা না সেটি এই কার্ডেই আকার থেকে যাবে। এবং আপনি অলরেডি দেখবেন যে অলরেডি কিন্তু ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে এবং কৃষক কার্ড কিন্তু শুরু হবে টাঙ্গাইলে। তো এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আপনারা বলেছি যে হেলথ কার্ডটাও কিন্তু আপনার একটা সিস্টেমে থাকবে এবং সেখানে হেলথ কার্ডের ব্যাপারটি থাকবে যে আপনার যে এই যে আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে হেলথ কার্ডের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার একটি প্রপার ডাটা থাকবে এবং সেখানে আপনি জানতে পারবেন যে আপনার কী ধরনের রোগ ছিল, আপনার কী ধরনের ভবিষ্যতে কী করবেন, বা আপনার কোনো রেফারেল সিস্টেম ব্যবস্থা থাকলে সেটিও আপনি কোথায় ডাক্তার দেখাবেন, এই ধরনের পুরো সিস্টেমটাই সেখানে থাকবে। এবং হেলথ কার্ডের মাধ্যমে যদি আপনি জানতে পারেন তাহলে সুবিধাটা হলো যে আপনার চিকিৎসাটা কিন্তু অনেকাংশে যারা করছেন, যে সকল চিকিৎসকরা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে সহজ হবে, কারণ আপনি প্রপার ইনফরমেশনটা সেখানে আপনার থাকে, তবে আমি এই ব্যাপারে কিন্তু
একটু সতর্ক করতে চাই। কারণ এই ধরনের ডাটা যখন আপনার থাকবে, আপনি যেন পার্সোনাল ইনফরমেশন যেন কখনো যেন না যায়, হ্যাম্পার না হয়, হ্যাক যেতে না হয়, তাহলে কিন্তু আপনার, কারণ এটি আপনার পার্সোনাল একটা ইস্যু। কারণ আমরা যখন যারা চিকিৎসা সেবা প্রদান করি, আপনি নিজেও জানেন যে একজন রোগী যখন ক্যান্সারে আক্রান্ত হয় বা একজন রোগী যখন অন্য ধরনের কোনো মারাত্মক ডিজিজে আক্রান্ত হয়, আমরাও কিন্তু সবসময় ওই ডিজিজটা কিন্তু শুধুমাত্র অনেক সময় পেশেন্টকে ইনফর্ম করি, অনেক সময় আমরা পেশেন্টকে ইনফর্মও করি না, তার রিলেটিভ যারা থাকেন, অ্যাটেন্ডেন্ট থাকেন, তাদেরকে কিন্তু ইনফর্ম করি। সুতরাং এই ধরনের তার যেন ব্যক্তিগত প্রোফাইল, ব্যক্তিগত সেগুলো হাইলি সিকিউর যেন থাকে, সেই ব্যাপারে কিন্তু আপনাকে নজর দিতে হবে, এবং সেটা যেন হাইলি সিকিউরড হয়, সেই ব্যাপারে কিন্তু আপনাকে প্রথম থেকেই কাজ করতে হবে, যেন এটি যেন সিকিউরিটি মেনটেন করে। এবং এই ব্যবস্থার মাধ্যমে সুবিধাটা হলো যে আপনার প্রপারলি আপনি যেতে পারবেন, আপনার সিস্টেমটা আপনি জানবেন যে আপনি কোথায় যাবেন, এবং আপনি যে ওইখানে ডাটা থাকবে যে আপনি কত ধরনের ওষুধ পাচ্ছেন এবং কোন ওষুধটা নিচ্ছেন এবং সেটি কি ঠিকমতো পাচ্ছেন কিনা। তার মানে আপনাকে জানতে পারবেন যে এখন যে আমাদের বলা হয় যে আমরা সরকার ওষুধ দিচ্ছে কিন্তু রুগীরা পাচ্ছে না, এই ধরনের একটি কমন কমপ্লেন কিন্তু এরকম আছে, সেগুলো কি কিন্তু আপনি কিন্তু এই হেলথ কার্ডের মধ্যে আপনি কিন্তু রোধ করতে পারবেন, এবং আপনি কিন্তু জানতে পারবেন যে প্রপারলি সে কী পরিমাণ ওষুধ পেল এবং সেটা কি প্রপারলি ডিস্ট্রিবিউশন হয়েছে এটা, বা এতজনের মধ্যে এটা হয়েছে কিনা। তাহলে সেই জিনিস ইনফরমেশনগুলো কিন্তু আপনি ওই হেলথ কার্ডের মধ্যে আপনি সেই সিস্টেমের মধ্যে আপনি জানতে পারবেন। থ্যাংক ইউ স্যার। এবার আরেকটা বিষয়, খুবই বার্নিং ইস্যু, যেমন এখন তো হাম চলছে, কিন্তু যেটা আমরা বিগত বছরগুলিতে দেখেছি, প্রতি বছরই ডেঙ্গু খুব আশঙ্কাজনকভাবে বেড়েছে, অনেক মৃত্যু হচ্ছে। তো আর কয়েক মাসের মধ্যেই কিন্তু আবার ডেঙ্গু তার স্বরূপে ফিরে আসবে। তো আপনার প্রস্তুত কিনা স্যার এই ডেঙ্গু মোকাবেলায়, মশক নিধনে? আপনি কিন্তু অলরেডি দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু কি বলেছেন যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ইয়েতে কাজ করার জন্য, এবং তারপরেই কিন্তু যে ঢাকা সিটি উত্তর এবং দক্ষিণের প্রশাসকবৃন্দ কিন্তু তাদের ইয়েগুলো ভিজিট করেছেন, যে সেখানে মশা যে মারার যে মেডিসিন সেটি পর্যাপ্ত আছে কিনা বা কী আছে কিনা। এবং আপনি এটি দেখেন, আমাদের জন্য এটি দিস নট আ চ্যালেঞ্জিং, কারণ আপনি নিশ্চয়ই খেয়াল আছে আমরা তখন সরকারে ছিলাম না, আমরা আন্দোলন করছি এক পাশে, আবার আরেক পাশে কিন্তু আমরা গঠনমূলক কাজ করেছি। যেমন আমরা সারা ঢাকা শহর নয়, শুধু সারা বাংলাদেশেই কিন্তু আমরা মানুষের মাধ্যমে লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করেছি, এবং আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে আমি নিজেই সেই লিফলেট ছাপিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তখনকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু তার নির্দেশেই এবং তার পরিকল্পনাতে কিন্তু সেটি আমি নিজেই বাস্তবায়ন করেছিলাম। এবং সেখানে কিন্তু ঢাকার ম্যাক্সিমাম ওয়ার্ডে আমরা নিজেরা গিয়েছি, সেখানে মানুষের মাধ্যমে সচেতনমূলক কাজ করেছি, টব এগুলো পরিষ্কার করা, কিংবা মেডিসিন যেটা আপনারা জানেন যে আমরা সেখানে বিভিন্ন যে খাল আছে সেগুলোকে পরিষ্কার করা, সেই কাজও কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কিন্তু করেছিলেন। সুতরাং আমাদের এখানে কিন্তু যথেষ্ট প্রস্তুতি আছে, কিন্তু প্রস্তুতি ইমপ্লিমেন্টটা সেটা করাই হলো সরকার। আগে যেটা আমরা দল হিসেবে করেছি সেটা সরকার হিসেবে এখন বাস্তবায়ন করা, সরকারের দায়িত্বটা অনেক বেশি। এবং ইনশাল্লাহ সরকারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলও আছে এবং দলের একনিষ্ঠ কর্মীরা সেখানে আছেন, এবং তারাও সেখানে এই ব্যাপারে যথেষ্ট সচেতন। এবং যেহেতু প্রধানমন্ত্রী এটা বলেছেন কিছুদিন আগেই যে বিশেষ করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ব্যাপারে যেন আপনারা সাবধানতা অবলম্বন করেন, সুতরাং আমরা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেতন। এবং আপনাকে এটুকু বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে খুব শীঘ্রই হয়তো আমাদের সেই প্ল্যানগুলো আপনারা দেখতে পাবেন। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা আপনাদের হেলথ ভিশন নিয়ে, বা আপনাদের জনগণের কাছে কি আহ্বান থাকবে আপনাদের সহযোগিতার ব্যাপারে? দেখেন, অবশ্যই সেখানে আমি মনে করি যে অনেক ইস্যু আসবেন এবং অনেক কিছু আসবে, সেখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং আপনি বর্তমানে যে হামের হোক কিংবা ভবিষ্যতে যদি এই ধরনের কোনো রোগ হয়, আমরা করোনাকালীন সময় সেটা দেখেছি যে কিভাবে আমাদের সেটাকে প্রতিরোধ করতে হয়। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই দেশের সীমিত যে আপনার সীমিত সামর্থ্য বলতে পারি, কিংবা স্বল্প আপনার যে আমাদের যে বাজেট, তার মধ্যেও কিন্তু আমাদের যারা সমাজকর্মী কিংবা ডাক্তার, নার্স এবং মেডিকেল প্রফেশনের যে সকল যারা আছেন, জড়িত আছেন, তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে কিন্তু তাদের এই ধরনের ক্রাইসিসকে সাকসেস করেছেন। এবং করোনাকালীন সময় আপনি নিশ্চয়ই মনে আছে ডাক্তাররা কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন, এবং কত ডাক্তার আমাদের তখন শহীদ হয়েছেন। তো সেই ডাক্তাররা কিংবা আমাদের নার্সরা বা এই পেশার সাথে যারা জড়িত আছেন, তারা যদি একটু এগিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি যে কোনো ক্রাইসিস আমরা কিন্তু কাটিয়ে উঠতে পারি। এবং আমাদের উচিত এবং সরকারেরও উচিত এই ধরনের কাজে যারা
মানে প্রশংসার যোগ্য হয়েছেন, যারা প্রশংসিত হয়েছেন, তখনকার সরকার হয়তো তাদেরকে দিতে পারেনি। বর্তমান সরকারের উচিত হলো করোনাকালীন সময়ে ওই সময় যারা কাজ করেছেন তাদেরকেও কিন্তু পুরস্কৃত করা এবং তাদেরকে মনে রাখা। তাহলে কিন্তু আপনি যেমন সরকার বলেছেন যে ওই সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের ব্যাপারে সরকার কিছু করবেন। অবশ্যই যারা এই সকল প্রশংসিত কাজ করেন তাদেরকেও পুরস্কৃত করা কিন্তু সরকারের দায়িত্ব, এবং তাহলে কিন্তু সম্ভব হবে এদেশের সার্বজনীন যে স্বাস্থ্য ব্যবস্থা, সরকারের যে চিন্তা ভাবনা, সেটিকে বাস্তবায়ন করা, এবং সেই ব্যাপারে সকলের সহযোগিতা দরকার। এবং একদম একটা সোসাইটির যারা নিচের থেকে শুরু করে উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছেন বা যারা সোসাইটির হাই সোসাইটিতে বসবাস করেন, তাদের সকলকে এগিয়ে আসা উচিত যে এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে তাদের যে সমস্ত স্বাস্থ্য বিষয়ে তাদের যে সমস্ত কমিটমেন্টগুলো ছিল সেগুলো বাস্তবায়িত হবে, এবং আমরা সত্যিকার অর্থেই সবার জন্য স্বাস্থ্য সুনিশ্চিত হবে। আমরা সেই দিনের প্রতীক্ষায়, এবং পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।